সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর কিছুটা রিল্যাক্সেশন দেয় গান। আমরা গানকে ভালোবাসি আর তাই তো গান শুনি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন চমৎকার একজন কণ্ঠশিল্পী। আমাদের সাথে আছেন তামি জাকারিয়া। গল্প গানে আড্ডায় সময়টা কাটবে বেশ, আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। তামি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো আছি সামিয়া, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগলো। খুব ছোটবেলা থেকেই গানের হাতে খড়ি, তারপর থেকে এখনো পর্যন্ত গানের সাথে আছেন, কিন্তু মাঝে বেশ একটা ব্রেক ছিল গানের। আমি আপনার কাছ থেকেই জানতে চাইবো আপনার গানের শুরুটা এবং এখন পর্যন্ত কি করছেন। আমি আসলে শুরুটা আপনি যেরকম বললেন যে হাতে খড়িটা হচ্ছে একদম বাচ্চাকালে। আমার মা বিলকিস বানু, উনি রবীন্দ্রনাথের গান করেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো ওনার কাছে আমার প্রথম গান শেখা। তারপর আমি শিখেছি ছায়ানটে। ছায়ানটে রবীন্দ্রনাথের গান শেখার পর আমার গুরু ছিলেন শ্রদ্ধেয় মিতা হক। আর ক্লাসিক্যালে আমার গুরু ছিলেন, এখনও আছেন, অনুপ বড়ুয়া। আর আমেরিকা চলে যাওয়ার আগে সর্বশেষ আমি শিখতাম সাগরিকা জামালের কাছে। তো তারপর 2012 সালে আমি আসলে পড়াশোনা MBA করার জন্য আমেরিকা চলে যাই। তো তারপর ওখানেই আসলে সেটেল করা হয়ে গেছে। তো ওইখানে থাকার কারণে আসলে বাংলাদেশের মিউজিকের সাথে ওতপ্রোতভাবে আর জড়ানো হয়নি। কিন্তু মিডিয়ার কারণে এখন তো সব টেলিভিশন, সব চ্যানেল, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াও খুব হেল্প করে। হ্যাঁ, খুব হেল্প করে। তো সেই সুবাদে আসলে সব খোঁজ খবর চলে যায় ওখানে, যে কে কিরকম গান করছে, কোথায় গান হচ্ছে। তো সেভাবে আর কি কাছে থাকার চেষ্টা করি বাংলা গানের। ছোটবেলা থেকেই আপনি নাম করা সব মানুষদের কাছ থেকে আপনি শিক্ষা নিয়েছেন এবং এখনো শিখছেন আপনি বলছিলেন, যেটা আমি একটু জানতে চাই। এই যে এত বছরের গান শেখা, তারপরে গানের অবশ্যই আপনি যখন দেশের বাইরে থাকেন সেভাবে তো আর গানটাকে করা হয় না, তারপরও বিদেশের মাটিতে কিভাবে আপনি গানের চর্চা করেন? আসলে গান তো চর্চা ছাড়া হয় না, যেটাকে বলে যে লাইফ ইজ এ লার্নিং প্রসেস ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ। তো গানের ক্ষেত্রেও সেটাই, যে ছোটবেলা থেকে শুরু, কিন্তু যতদিন আপনি গান প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, গলাকে রেডি রাখবেন, ততদিন আপনি গান করতে পারবেন। আর গানে যদি ব্রেক পড়ে, যদি অনুশীলনটা না হয় ওভাবে, তাহলে কিন্তু আর গান আপন থাকে হয় না। হ্যাঁ, তো সেজন্য আমি আমেরিকায় যেটা করি, আমি অ্যাটলিস্ট আমার একটা রুটিন করা আছে যে সপ্তাহে মিনিমাম 4 দিন আমি 45 to 60 মিনিটস করে ক্লাসিক্যালের কিছু রেয়াজ করব। তারপর আমার রবীন্দ্রনাথের যে গানগুলো বেশি রিকোয়েস্ট আসে বিভিন্ন প্রোগ্রামে করার, সেগুলো একটু প্র্যাকটিস করা। সেম জিনিস লালনের সাথে, লালনের যে গানগুলো বেশি শুনতে চায় মানুষ, ওগুলি প্র্যাকটিস করি। সেটা করলে কি হয় যে গানের মধ্যে থাকা যায়। আমরা কিন্তু জানি যে আমেরিকা ব্যস্ততম শহরগুলোর মধ্যে একটি, সেখানে মানুষ সময় পায় না মানুষের সাথে কথা বলার। এত ব্যস্ততার মাঝেও কিভাবে সময় দেয়া হয় গানের ক্ষেত্রে? হ্যাঁ, আপনি যেটা ঠিকই বলেছেন। আমি থাকি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের একটা নাম আছে, সেটা হচ্ছে, আপনি জানবেন, সেটা হচ্ছে দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। এটা কখনোই, এই শহরে কেউ কখনো ঘুমায় না, এরকম একটা কথা আছে। তো কিন্তু যে জিনিস মানুষ ভালোবাসে সেটার জন্য কিন্তু সময় বের করেই নেয়। গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাচ্ছি, কোনটি শোনাবেন আমাদেরকে? রবীন্দ্রনাথ নিয়মিত গানের সাথেই আছেন, যত দূরেই থাকেন না কেন গান আপনার সাথেই আছে। থ্যাংক ইউ। তো সেই 2012-তে একটি অ্যালবাম এসেছিল আপনার ইন্ডাস্ট্রিতে, তার পরবর্তীতে তো অনেক বেশ একটা গ্যাপ। তো এখন মৌলিক গান নিয়ে কাজ করছেন কিনা? আসলে আমার রবীন্দ্রনাথের গান আর লালনের গান নিয়ে এত কাজ করার ইচ্ছা আর এত কিছু করার প্ল্যান আছে যে মৌলিক গানের কথা এখনো ভাবিনি। প্রথম অ্যালবামটা যেটা আপনি বললেন 2012 সালে, আকাশ আমি ভরবো গানে, ওখানে রবীন্দ্রনাথের 10টা গান নিয়ে অ্যালবামটা করা। আর এখন আমার মেইন প্রায়োরিটি হচ্ছে লালনের একটা অ্যালবাম করার, সেটারও 10টা গান সিলেক্ট করেছি। তো সেটা আমার নেক্সট প্রজেক্ট বলতে পারেন। তাহলে খুব শীঘ্রই কি আমরা এই প্রজেক্টটা পাচ্ছি? আপনি দোয়া করেন যেন। এখন কিন্তু আর অ্যালবামের সময়টা নেই, এখন কিন্তু সিঙ্গেলসের সময় চলে এসেছে। সবাই গান করার পাশাপাশি সেটির মিউজিক ভিডিও করার একটা বিশাল একটা পার্ট থেকে যায়। এই বিষয়ে কি চিন্তা করেছেন? অবশ্যই। আর এখন আরেকটা জিনিস হচ্ছে যে অডিয়েন্সকে রিচ করার একটা খুব ভালো মিডিয়াম হচ্ছে সোশ্যাল মিডিয়া। যেরকম ওই করোনার সময় তো অনেকেই লাইভে গান করা, সেই প্র্যাকটিসটা খুব চালু হয়েছিল। তো
মিউজিক ভিডিও ইজ আ ভেরি ইফেক্টিভ ওয়ে টু রিচ দ্য ব্রডার অডিয়েন্স। তো সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই একটা সবগুলোর তো আর করবো না, যে অ্যালবামের 10টা গানের মধ্যে যেই 2টো বা 3টা বেশি ভালো লাগবে, ভালো হবে, সেগুলো নিয়ে মিউজিক ভিডিও করার ইচ্ছা তাহলে আছে। মোটামুটি বলা যায় যে অনেকগুলো গানকে আপনি সিলেক্ট করে রেখেছেন, সেখান থেকে আস্তে আস্তে একটা একটা করে প্রজেক্ট হিসেবে বের করবেন, তাই তো? তো যেহেতু লালন সাইজির কথা হচ্ছিল আর যেহেতু আপনি পছন্দ করেন, আপনার গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে একটি লালন সাইয়ের গান শুনতে চাই, কোনটি শোনাবেন? লালনের আমার একটা খুব পছন্দের গান, এই গানটা আমি যখন আমেরিকায় বিভিন্ন প্রোগ্রাম হয় প্রায় আমি রিকোয়েস্টও পাই, সেই গানটা করি, জাত গেল বলি। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে এ কি আজব কারখানা। গানের এতগুলো ধারা থাকতে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত বা লালন সাইজির গানই কেন পছন্দ? আসলে আমার স্পিরিচুয়াল গান খুব পছন্দ। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের যে গানগুলো, সেগুলো বাণী প্রধান গানগুলো, সেগুলো আমার খুব, আমি ফিল করি ওই গানগুলো। আর যে গানের লিরিক্স আমার ভালো লাগে সেগুলো আমার গাইতে ভালো লাগে। তো সেই থ্রুতে আমার রবীন্দ্রনাথের গান ভালো লাগে। আর লালনের গানের যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ওনার যে সেকুলার ভিউজ, জাতপাত নিয়ে উনি সবসময় বেশ ওগুলোর এগেনস্টে বলেছেন, সেই ভাবনাটা এত মডার্ন। এখন আমরা এই সমাজে দেখি সেগুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু উনি সেই কত আগে আচ্ছা, সেগুলোর নিয়ে গান করেছেন, সেগুলো নিয়ে প্রশ্ন করেছেন গানের থ্রুতে। এই স্পিরিচুয়ালিটি, এই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আসলে আমার এই দুই ধরনের গান বেশি ভালো লাগে। আচ্ছা, আমরা মৌলিক গানের কথা বলছিলাম যে একজন শিল্পীকে কিন্তু ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখে তার মৌলিক গান, কিন্তু আপনি সেই ব্যাপারে খুব বেশি একটা উৎসাহিত না। আপনি রবীন্দ্রসঙ্গীত এবং লালন সাইজির গান নিয়েই থাকতে চান। কেন ইচ্ছে হয় না মৌলিক গান করার? না, ইচ্ছে হয়, নেভার সে নেভার। এখন আসলে যেটা বললাম, ইমিডিয়েট প্রজেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এই গানগুলো করব, সেই জন্য ওগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু ভবিষ্যতে অবশ্যই যদি মৌলিক গানের সুযোগ হয় ভালো, আর মৌলিক গানের জন্য তো একটা টিম লাগে, অনসেম্বল লাগে, তো ওরকম যদি পাই একটা টিম, তাহলে অবশ্যই করব। এখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত এবং লালন সাইজির গানগুলোকে নতুনভাবে দর্শকদের মাঝে তুলে ধরা হচ্ছে। সেখানে মিউজিক স্টাইলটা চেঞ্জ করা হচ্ছে বা ভিডিওগ্রাফিটাও একটু অন্যরকম করে করা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আর এভাবে আপনি কাজ করবেন কিনা? আমার এটা খুব ভালো লাগে, কারণ এতে আরো প্রমাণ হয় যে রবীন্দ্রনাথ, লালন, ওনারা কিন্তু টাইমলেস। ওই আগে যেভাবে করতো সেটা তখন ওনাদের গান অ্যাট্রাক্টিভ ছিল। এখন যে নতুনভাবে করছে, নতুন মিউজিক কম্পোজিশন দিয়ে, সেটাতেও কিন্তু গানের সৌন্দর্য বাড়ছে, বই কমছে না। সেটা আমার পার্সোনাল ভিউ। আর আমি নিজেও, যেটা আমি বলছিলাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি যখন গান পোস্ট করি, আমি কিন্তু ট্র্যাডিশনাল হারমোনিয়াম বা তানপুরা দিয়ে করি না। আমি একটা পিয়ানো বাজাই বা মাঝে মাঝে গিটার ইউজ করি। তো আমিও ওই এক্সপেরিমেন্টগুলি করতে পছন্দ করি, আর ভালো ফিডব্যাকও পাই। এবারে আমার জানার ইচ্ছে, 10 বছর আগের মিউজিক ইন্ডাস্ট্রি একরকম ছিল, এখন কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হয়েছে। এখন এসে যেমনটা দেখতে পাচ্ছেন, পজিটিভ সাইড কি দেখছেন? টেকনোলজি অনেক বেটার, আপডেটেড। হ্যাঁ, গান গাওয়া সহজ। লাইভে তো একটানা আমাদের গান গাইতে হয়, ভুল হলে হলো, কোনো রিটেকের সুযোগ নেই। কিন্তু এখন যেরকম প্রতিটা লাইন, মাঝে মাঝে ইভেন প্রতিটা ওয়ার্ড ধরে ধরেও গাওয়া যায়, তো গান গাওয়া এখন অনেক আগের চেয়ে সহজ, সেটা ভালো লেগেছে। আর ভিজুয়াল জিনিসটাও এখন আগের থেকে অনেক বেটার, অনেক সুন্দর সুন্দর মিউজিক ভিডিও হচ্ছে, অনেক বিভিন্ন লোকেশনে ট্যুরিজমের সাথে মিলিয়ে মিউজিক গানকে মেশানো হচ্ছে। তো এগুলো আমার মনে হয় খুব পজিটিভ দিক এখন। আমরা আপনার গানের ক্যারিয়ারের অনেক অনেক শুভকামনা জানাই, আপনার কাছ থেকে অনেক অনেক ভালো ভালো কাজ পাবো সেই আশাই করছি। গল্প গানে আড্ডায় আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক, আপনার গানকে যারা পছন্দ করেন তাদেরকে কি বলবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই আড্ডায় যোগ দেওয়ার জন্য। আর এটিএন বাংলাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান
তৈরি করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো গান গাইবেন, গান শুনবেন, আর আমাদের সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তামি আপু, এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভবিষ্যতে আপনার সাথে চমৎকার গল্প হবে। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। দর্শক, গল্প গানে আড্ডায় সময় শেষ, যেতে হবে। যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো চমৎকার একজন শিল্পীকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আপু, কোন গানটি শুনছি? শেষ করি রবীন্দ্রনাথের একটা প্রেম পর্যায়ের গান দিয়ে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। প্লিজ। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।